ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান, স্বৈরাচারীর দোসরদের বিচারের তাগিদ। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির, দলটিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টার অভিযোগ। আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন চাই, সংস্কার লাগবে না, সংস্কার চাই, নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের সবগুলাই লাগবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সময় মতো বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ, বেঁধে যায় সংঘর্ষ। অন্যদের সঙ্গে যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তোলে মাদ্রাসার ছাত্ররাও। দেশে প্রায় ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার, শ্রমবাজারের নেতৃত্বে অল্প শিক্ষিতরা। শিল্পের সঙ্গে শিক্ষার মিল না থাকাই কারণ। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছায় জোর। ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এবং কাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার, কেজি ৪০০ ছুঁই। বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত, ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজির দাম। চাল মুরগির দরও চড়া। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি বিএনপির। নেতারা বলছেন, ভোটের দিনক্ষণ ঠিক হলেই দেশে চলমান সংকটের সমাধান সম্ভব। তারা বলেন, সংস্কারের নামে বিভ্রান্ত তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে হবে সরকারকে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলে দেশে স্থিতিশীলতা ফিরবে বলেও মত তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। নানা সংকট, শঙ্কা, সংস্কার প্রস্তাব সবকিছুর কেন্দ্রবিন্দু এখন জাতীয় নির্বাচন। রাজনীতিকদের মতে দেশের চলমান সংকটের সমাধান হতে পারে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন কবে হবে তা নিয়ে মতপার্থক্য আর যুক্তিতর্কে সরগরম রাজনৈতিক অঙ্গন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত থাকতে হবে। নির্বাচন হতে পারে সব সমস্যার সমাধান। একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। একই অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেদেরকে হত্যা করেছে। আগামী ফেব্রুয়ারির নির্দিষ্ট একটি তারিখে নির্বাচনের ঘোষণা দিলে দেশের সব সমস্যা কেটে যাবে বলেও দাবি করেন তিনি। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। আওয়ামী লীগের আগামী ১০০ বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে হত্যা করেছে। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়। সংস্কার হচ্ছে এটি একটি গতিশীল ব্যাপার। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা না করে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। প্রশাসন সহ বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের দোসররা বসে আছে অভিযোগ করে বিএনপির এই নেতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। একজন প্রখ্যাত আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে দাবি করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টার অভিযোগ তুলে তারা বলেন, নির্বাচন কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক। যশোরে এনসিপির কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন দলের শীর্ষ নেতারা। দেশ গড়ার প্রত্যয়ে তৃণমূল মানুষের সঙ্গে মেলবন্ধনে পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। 11তম দিনে তাদের কর্মসূচি যশোরে। শুক্রবার সকালে যশোরের হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। এ সময় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য মেডিকেল সেল গঠন করা হবে। আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিদের সরিয়ে জুলাই আহতদের স্থানীয় নেতৃত্বে বসানো হবে। আর ডাক্তার তাসনিম যারা বলেন, জুলাই আহতদের পড়াশোনা চাকরির ক্ষেত্রে সরকার সাহায্য করবে, এটা তাদের প্রতিশ্রুতি। সরকার থেকে কিন্তু একটা প্রতিশ্রুতি আছে, যারা এই অভ্যুত্থানে আহত হয়ে প্রাইভেট ভাবে বেসরকারি ভাবে চিকিৎসা নিতে হয়েছে সেই খরচটা সরকার ফেরত দিবে। যা যা প্রবলেম আছে আপনারা একজন দায়িত্বশীল হিসেবে এগুলো যদি একটা তালিকা করে দিতে পারেন, তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছে দিতে সুবিধা হবে। তৃণমূলে মেম্বার এবং চেয়ারম্যান আওয়ামী লীগের এগুলো সরাতে হবে। আমাদের জুলাই ঘোষণাপত্র সনদ দিতে হবে এবং গণপরিষদের মাধ্যমে আমরা নতুন সংবিধান করে সংবিধানের একদম বেসিক জায়গাতে এটা স্থান দিতে হবে এবং সংবিধানটা এমন করে বানাতে হবে যে এই সংবিধানটা ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে চাইলেও তাকে ঠেকিয়ে দিবে। পরে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে জানিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগ করেন, দলটিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তিনি। নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে। আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। আবার একটা ফ্যাসিজমকে আবার রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই সেটা চাই না, আমার সবগুলা চাই। দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার আর সংস্কার নিশ্চিত করার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। সময় সংবাদ, যশোর। আমাদের সীমাবদ্ধতা থাকবে। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন যশোরে। এই মুহূর্তে নগরীর রেলগেট এলাকায় আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখা হয়েছিল একটি জনগণের রাষ্ট্র গড়া, সেই স্বপ্নকে সামনে রেখে জুলাই পদযাত্রায় এগিয়ে চলেছে জেলায় জেলায়। তারই অংশ হিসেবে আজ যশোরের আমরা রেল রোড রয়েছে, সেখানে কিন্তু জুম্মার নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি যে পদযাত্রার প্রস্তুতি চলছে এবং নেতাকর্মীরা তারা কিন্তু একেবারে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই পদযাত্রাটি শুরু হবে। আমরা দেখছি যে নামাজের কারণে অনেক নেতাকর্মী তারা কিন্তু আস্তে আস্তে নামছেন এবং অনেকে কিন্তু নেতাকর্মীদের কাছে পেয়ে সেলফি তুলছেন এবং তাদের যে এই মুহূর্তটি সেটি কিন্তু স্মরণ করে রাখার চেষ্টা করছে। এর আগে আমরা দেখেছি যে যশোরে একটি অভিজাত হোটেলে একটু আগেই আমরা দেখেছি নেতাকর্মীরা তারা যে জুলাইয়ের আন্দোলনে শহীদ হওয়া যে পরিবারগুলো রয়েছে, শহীদদের পরিবারের সঙ্গে এবং আহতদের সঙ্গে তারা কথা বলেছেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় নেতারা বিভিন্ন বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের মধ্যে কিন্তু একটা বিষয় ফুটে উঠেছে, তারা কিন্তু জুলাই সনদ বা ঘোষণাপত্র সেটি কিন্তু নির্বাচনের আগেই সেটি চাচ্ছেন। এছাড়াও তারা বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিন্তু বিভিন্ন কথা তারা বলেছেন। তারা বলছেন যে নির্বাচনকে পেছনে করতে বা দেরি করতেই কিন্তু যে জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু দেরিতে দিতে চাচ্ছে বা দেওয়া নিয়ে কিন্তু ৯-৬ ধরনের চলছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের কাছে পেয়ে যারা তাদের যে সমর্থক রয়েছে এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একেবারে ঘিরে ধরেছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে কিন্তু অনেক নেতাকর্মী একত্রিত হয়েছেন, ট্রাক রয়েছে, জাতীয় পতাকা দেখতে পাচ্ছি আমরা এবং তারা কিন্তু এই যে জুলাই পদযাত্রাটি সেটি কিন্তু আজকে 11তম দিনে এসে যশোরে রয়েছে এবং যশোরের পরে কিন্তু আমরা জানি যে একটু পরে কিন্তু এই পদযাত্রা শেষ করে তারা খুলনা উদ্দেশ্যে রওনা দেবেন এবং খুলনায় কিন্তু দুটি স্থানে এই পদযাত্রাটি হওয়ার কথা রয়েছে, একটি শিববাড়ি মোড়ে, অপরটি কিন্তু যে পিপলস
কমপ্লেক্স মোড়ে হওয়ার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু যে পদযাত্রাটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং নানা স্লোগানে তারা এই পদযাত্রাটি যে রেল রোড মডেল মসজিদের সামনে থেকে শুরু করেছে এবং এখানে কিন্তু কেন্দ্রীয় নেতার পাশাপাশি স্থানীয় নেতা কর্মীরা রয়েছেন, তারা নানা স্লোগানে তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু সফল করার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি রয়েছে, আক্তার হোসেন রয়েছেন, এছাড়া যে তাসমিন জারা ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় নেতারাই কিন্তু রয়েছেন। এছাড়া এই যে পদযাত্রাটি সেই পদযাত্রায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে জুলাই আন্দোলনে আহতরা তারাও কিন্তু উপস্থিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের একেবারে কাছে পেয়ে আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম রয়েছে এবং তাদেরকে কিন্তু একেবারে ঘিরে ধরেছে এবং আমরা দেখতে পাচ্ছি পদযাত্রাটি কিন্তু এখনই শুরু হয়ে গেছে এবং এটি কিন্তু রেল রোড দিয়ে শুরু হয়েছে। এই ছিল আমার কাছে যশোর থেকে যে এনসিপির পদযাত্রা তার সর্বশেষ সংবাদ। সরাসরি যশোর থেকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। এবার প্লাবন পরিস্থিতির খবর। বৃষ্টি থামায় কিছুটা উন্নতি হয়েছে ফেনীর প্লাবন পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। তবে এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন উপজেলার ৮০ গ্রাম, দুর্ভোগে লাখো মানুষ। স্থানীয়দের দাবি সাময়িক নয়, টেকসই বাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধান চান তারা। ফেনী থেকে সহকর্মী আতিয়ার সজলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন। ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান ও মোবারক শুভ। বৃষ্টি থামায় ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। পানি যতই কমছে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। গতকালের চেয়ে কিছুটা পানি কমেছে ছাগলনাইয়া উপজেলায়, তবে এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার। রান্না থেকে শুরু করে গৃহস্থালির সব ধরনের কাজই বন্ধ, যদিও এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। পানি জানি উড়ি কি অবস্থা, আমরা মোটর মুছে দিয়ে আসছিলাম, এবারে যাই দোয়া করবে ইয়া করি সাফ করি নেয়া কষ্ট ন সিরিয়াল দিছি নিতাম হারিনু পানির কারণে কোনো সহযোগিতা ইয়ে না কানা ইয়ে না মাটির ঘর বুঝেন বেশি কষ্ট হয়েছে। স্থানীয়দের দাবি ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান তারা। ফুলগাজী পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমরা কিন্তু টান চাই না, আমরা কিন্তু বাঁধটা চাই, বেড়িবাঁধ। আমরা আমাদের এই ফেনী অঞ্চলে কোনো বাঁধ নাই, ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া কোনো বাঁধ নাই। আমরা পানিতে দীর্ঘদিন বহুত কষ্ট করতেছি। বেড়িবাঁধগুলা মনে করেন ভাঙ্গা এট এ টাইম পানি এসে আমাদেরকে ডুবাই ফেলায় ভাইজান। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই ভালো হবে। এদিকে বন্যায় নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, সবজি সহ পোল্ট্রি খামার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে ফেনীতে তলিয়ে গেছে ১৬৫৫ হেক্টর জমির ফসল। আর মৎস্য বিভাগের মতে ডুবেছে ১,০০০-এর বেশি পুকুর, ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি। ফেনীর ৮০টি গ্রাম এখনও বন্যার পানিতে তলিয়ে আছে, আর পানিবন্দী লক্ষাধিক মানুষ। মনির হোসেন, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটা আসলে দেখছিলাম ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটা বলছিলাম যে সকাল থেকে কিছুটা উন্নতির দিকে। সেক্ষেত্রে ফেনী সদর এবং ছাগলনাইয়ার দিকে কিছুটা প্লাবিত হলেও এখন যে এখান থেকে আসলে শুরু হয়েছে এগুলো গত মঙ্গলবার পরশুরামের ঠিক এই জায়গাটায় যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধটি আসলে যে উজানের ঢল, সেই উজানের ঢলে ভেঙে যায় এবং এই যে ঢল, সেই ঢল এই বেড়িবাঁধ ভেঙেই কিন্তু আসলে প্লাবিত হওয়া শুরু করে পুরো ফেনী জেলায়। এই মুহূর্তে আমরা আছি পরশুরামের পশ্চিম অলকায় এবং এখানে আসলে যেটি দেখতে পাচ্ছি যে এখানে পানি নেমে গেল, বন্যার পানি চলে গেল, এখন যে ক্ষত চিহ্ন সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। যে ঢলের তোড়ে যেই বাড়িঘর ভেঙে গেছে সেই বাড়িঘরের ক্ষত চিহ্ন কিন্তু এখন রয়েছে এবং যেই এখানকার যেই স্থানীয় বাসিন্দারা ছিল তারা অনেকটাই বাসস্থান হারা এবং বাসস্থান হারিয়ে এখন অনেকটা নিরুপায় হয়ে আসলে বসবাস করছে এবং তারা যেটি বলছে এই বাঁধ এবারই প্রথম নয়, গত বছর যখন যেই আমরা জানি আগস্টে যেই ফেনীর বন্যা, সেই বন্যাতেও কিন্তু এই বেড়িবাঁধ ভেঙে গেছে এবং ঠিক এক বছর পার হতে না হতেই কিন্তু আবার একই চিত্র। তো এখানকার যে স্থানীয়রা আছে তারা আসলে বলছে যেটি যে বারবার এরকম একই কাণ্ড হচ্ছে এবং ত্রাণ নয়, তারা আসলে চাচ্ছেন যে স্থায়ী বাঁধ হোক। এই যেই বাঁধ সেটি টেকসই হলেই তাদের এই পরিস্থিতিতে পড়তে হয় না। তো সর্বোপরি যে আমরা ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম এবং বিভিন্ন জায়গা যে ঘুরেছি
সেখান থেকে তাদের একটাই দাবি, তারা আসলে বলছেন যে স্থায়ী বাঁধ এবং টেকসই বাঁধ, এরকম যে বাঁধ তৈরি করা হচ্ছে বা সংস্কার করা হচ্ছে এই ভাঙা অংশগুলো, সেগুলো আবার কিন্তু ভাঙছে সেই বছর না পেরোতেই, কিংবা বারবার ভেঙে যেই প্লাবন হচ্ছে বা প্লাবিত হচ্ছে এই জনপদ বারবারই কিন্তু ক্ষতির মুখে পড়ছে। এবং এই যে ঘরবাড়িগুলো ভাঙছে, তারা আসলে বলছে তারা গত বছরের বন্যায় একই সময়ে একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই যেই ঘরগুলো ভেঙেছে সেই ঘরগুলো আসলে নতুনই বলা চলে, যে গত বছর ঠিক করেছে এবার আবারই ভেঙে গিয়েছে সেই একই সময়ে বন্যার তোড়ে। তো সেই যে আবার যে আগামী বছর ভাঙবে না তারও সেই নিশ্চয়তা তারা পাচ্ছে না। তার জন্যই আসলে তারা বলছেন যে স্থায়ী বাঁধ এবং টেকসই বাঁধ নির্মাণ হলেই তারা এই বন্যা থেকে মুক্তি পেতে পারে। এবং যদি অন্যান্য উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির কথা বলতে চাই, যে আমরা সকাল থেকেই ছাগলনাইয়া উপজেলায় ছিলাম এবং সেখানে যেটি দেখেছি যে গতকালের যে পানি কিছুটা কমেছে, তবে শহরের দিকে অর্থাৎ ফেনী সদরের দিকে কিছুটা বাড়ছে। এবং সেটি আসলে তারা বলছেন গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টিপাত না হওয়ায় যে লাগাতার বৃষ্টির কারণে পানি বাড়ছিল, সেই পানির ধারা কিন্তু কমছে। তো ফেনীর বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে পরশুরাম থেকে সবশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। শরীয়তপুরে আগ্রাসী রূপে পদ্মা। ইতোমধ্যে নদী গর্ভে চলে গেছে পদ্মা সেতুর পূর্ব পাশের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের 480 মিটার অংশ। ভাঙন হুমকিতে জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও এরই মধ্যে 20টি পরিবার সব হারিয়েছে। জাজিরা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। পদ্মা সেতু ঘিরে নদীরক্ষা বাঁধ পদ্মার আগ্রাসন থেকে কিছুটা হলেও নিস্তার দেবে এমন বিশ্বাস ছিল শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দাদের। তবে গেল কয়েকদিনে নদীর তাণ্ডবে সে আস্থা হারিয়ে গেছে এই অঞ্চলের মানুষের। ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর পূর্ব পাশের বিস্তীর্ণ জনপদ, কারণ সেতু ঘিরে 2 কিলোমিটার এলাকা জুড়ে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় 500 মিটার এখন অরক্ষিত। ইতিমধ্যেই নদীতে বিলীন হয়েছে 20টি বসত বাড়ি, 15টি দোকান। ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কষ্ট করে একটু জায়গা কিনে একটু বাড়ি করছি, বাড়ি করে একটু ঘর দুয়ার যাইও কুড়াইছি। গতকাল একটু রইলাম, এরপরে সেদিন কালা রাত আসরুক্তের পর দিয়া দেখি কি এম বাঙ্গা বাংতাছে। ভাঙনের তো ওখানে আমাকে গিরা কাপুড়ে গেছে, টেনশন আমার থাকার কাদানে আমরা শেষ। এই বাড়ি যদি নদী বিলীন হয়ে যায়, এখানে যায় যে একটা রাইখা একটা ফিরে গরুটা, এই সামর্থ্য আর আমার নাই। আমার সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে। সরকারের কাছে আমাকে এই দাবি রইল যে আমাকে এই বেড়ি বানাতে হ্যান্ডা একটু মজবুত করে দেয়, আমরা জানি টুরি বসত করে থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা সেতু নির্মাণের পর মাওয়া ও মাঝিরঘাটের মধ্যবর্তী স্থানের চর আরো প্রশস্ত হতে থাকে। এতে এক পাশ শুরু হয়ে পানির চাপ বাড়ে মাঝিরঘাট চ্যানেলে। তাদের দাবি, প্রবল স্রোতের সেই চাপ নিতে না পেরেই ভাঙন এত ভয়াবহ রূপ নিয়েছে। এখান থেকে মাঝিরঘাট বাজার পর্যন্ত 500 মিটার অংশে যে ভাঙনটা, এর ম্যাক্সিমামটাই আমরা কভার করতে পেরেছি। এবং আমাদের এই ভাঙনের যে তীব্রতা বর্তমানে আছে, যেখানে আমরা কাজ করছি সেখানে ভাঙন মোটামুটি রোধ করতে পেরেছি আমরা। এবং এই ডাম্পিংটা আমরা চলমান রাখবো এবং আশা করছি যে বর্ষার শেষ পর্যন্ত আমরা মোটামুটি এটা কাভার দিতে পারবো। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিলে শুধু জনপদই নয়, হুমকির মুখে পড়বে পদ্মা সেতুর কাঠামো, এমন আশঙ্কা স্থানীয়দের। পদ্মার আগ্রাসনে কংক্রিটের বেড়িবাঁধেই যেখানে মুহূর্তে ভেঙে গেছে, সেখানে পানি উন্নয়ন বোর্ডের এই জিও ব্যাগ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও শঙ্কা স্থানীয়দের। তবে তাদের এই প্রচেষ্টায় আশার আলো দেখছেন এখন ঝুঁকিতে থাকা বাসিন্দারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। এদিকে পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে বিলীন হচ্ছে বাঁধ, বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পদ্মার আগ্রাসনে ইতিমধ্যে আপনারা জানেন যে এই মাঝিরঘাট এলাকার প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের দেখা দিয়েছে, যার মধ্যে পদ্মা সেতুর যে নদীরক্ষা বাঁধ সেটির প্রায় আধা কিলোমিটার ইতিমধ্যেই ভেঙে গেছে। এই জন্য আমি যা বলছিলাম যে পুরো এলাকাটি কিন্তু এখন ঝুঁকির মধ্যে। আপনারা জানেন যে এই পদ্মা সেতু হওয়ার পরে মূলত এই যে পদ্মা সেতু বরাবর যে চরটি রয়েছে, যেটিকে বলা হয় মাঝিরঘাট পাইনপাড়া চর, সেই চরের দুপাশে
দুপাশ দিয়ে পানি প্রবাহিত হতো মাওয়ার প্রান্ত দিয়ে, এবং কিছু পানি প্রবাহিত হতো এই মাঝিরঘাট প্রান্ত দিয়ে। কিন্তু ধীরে ধীরে মাওয়া প্রান্তে চর পড়ে যাওয়ার কারণে কিন্তু এই মাঝিরঘাটের যেই চ্যানেলটি রয়েছে পানি প্রবাহের, এই চ্যানেলটিতে সম্পূর্ণ পদ্মা নদীর পানি পূর্ব দিকে প্রবাহিত হয়। এই জন্য কিন্তু এই যে বর্ষা মৌসুমে যে পানির চাপ বাড়ে, সেই চাপেই মূলত এই পানি ধরে রাখার ক্ষমতা কিন্তু এই সরু জায়গায় থাকে না। এই জন্য কিন্তু ভাঙনের দেখা প্রতি বছরই আমরা দেখি, কিন্তু এবার তীব্রতা একটু বেড়েছে, কারণ হুট করেই ভাঙনে এই পদ্মা সেতুর যে রক্ষাবাত্রি রয়েছে সেটি যখন কংক্রিট দিয়ে মজবুত করে দেওয়ার পরে ভেঙে যায়, তখন কিন্তু এই যে নরম বালি নিচ থেকে বালি সরে যায় এবং ধীরে ধীরে এই ভাঙনের পরিধিটা বাড়তে থাকে। ইতিমধ্যেই আপনারা জানেন, অনেকবার বলেছি যে এই এলাকার প্রায় 20টি পরিবার, কয়েকটি দোকান, 15-20টি দোকান এবং শতাধিক যে বসত ভিটা, তা কিছু নদীগর্ভে, কিছু কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আপনাদের একটু বলে রাখি যে অনেকে অনেক ধরনের অভিযোগ দিচ্ছেন যে এখানে শুকনো মৌসুমে কিন্তু অনেক ধরনের অবৈধ বালু উত্তোলন করা হয়, তার ফলে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার ফলে যখন ভরা মৌসুম আসে তখন পানির প্রবাহ ব্যাঘাত ঘটে, তখন কিন্তু তীরবর্তী তীরবর্তী জায়গাগুলো ভাঙতে শুরু করে। সেটি যেমন একটি কারণ, সরু একটু কারণ। এই মূল কারণের সাথে এবার মূলত নদীর যেই স্রোত, সেই স্রোতের পরিধিও বৃদ্ধি পেয়েছে, কারণ যখন এই যে ওয়াইড জায়গাটা শুরু হয়ে গেছে, বিস্তীর্ণ জায়গাটা যখন শুরু হয়ে গেছে, পানি যখন বেড়ে গেছে, তখন স্রোতও বেড়ে গেছে। এর ফলে এই ভাঙনের প্রবণতাটাও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু ভাঙনের কয়েকদিনের মধ্যেই তারা তাদের যে জিও ব্যাগ, সেই জিও ব্যাগ কয়েকটি জারের মাধ্যমে ফেলছেন, এবং যেই জায়গায় বেশি দেখছেন যে ভাঙন প্রবণতা, সেখানে কিন্তু তারা কন্টিনিউয়াসলি তাদের এই ব্যাগ ফেলছেন। আমরা টানা কয়েকদিন দেখছি যে প্রতিদিন 2-3 হাজার 5 হাজার ব্যাগ পর্যন্ত তারা তাদের যে ব্যাগ বালি ভর্তি করে এখানে আসলে ভাঙন থামানোর চেষ্টা করছেন। তারপর আমরা দেখছি যে প্রতিদিনই কিছু কিছু জায়গা কিন্তু তার নিয়মেই ভেঙে যাচ্ছে। আমরা যদি বলে গেল 2-3 দিনের মধ্যে কিন্তু আবার নতুন করে 80 মিটার জায়গা কিন্তু ভেঙেছে। এর ফলে যেই বাড়িঘরগুলো একদম তীরবর্তী ছিল, সেই ঘরগুলো অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে, তারাও কিন্তু অন্যত্র সরে যায়। আমি যদি মোট বলতে চাই যে এই মাঝিরঘাটের পূর্ববর্তী যেই এলাকা, এই মাঝিরঘাটের পূর্ববর্তী এলাকার এখন পর্যন্ত প্রায় 150 বাড়ি এই জায়গা থেকে অন্যত্র সরে গেছে। এর মধ্যে 20 থেকে 25টি পরিবারের সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। আরও অনেক স্থাপনা, সেগুলো কিন্তু এখনও নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। তো সব মিলিয়ে শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাটের নদী ভাঙন এলাকা থেকে এই ছিল এই মুহূর্তে। শরীয়তপুর থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আওয়ামী লীগ সরকারের নেয়া প্রায় সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় জানান, নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক পুনর্মূল্যায়ন, নকশা পরিবর্তন, নতুন ঠিকাদার নিয়োগ সহ নানা জটিলতায় বেশ কিছু প্রকল্পে ধীর গতি তৈরি হয়েছে। তবে প্রতিটি প্রকল্পই সময়মতো বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। এই মুহূর্তে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের সংখ্যা 1300, যার সবগুলোই নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অধিকাংশ মেগা প্রকল্প শেষ করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। 2024-এর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় 1 বছরে খুব বেশি এগোয়নি এসব অসমাপ্ত প্রকল্পের কাজ। এমন বাস্তবতায় পরিকল্পনা উপদেষ্টা বলছেন, আওয়ামী আমলে নেয়া সব প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা। নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক পুনর্মূল্যায়ন, নকশা পরিবর্তন ও ঠিকাদার নিয়োগের কাজ করছেন তারা, সেজন্য কমেছে কাজের গতি। চলতি প্রকল্পগুলোতে ইতিমধ্যে আমরা যতদূর পারি এগুলোকে যুক্তিসঙ্গত করেছি, নকশা পরিবর্তন করেছে অনেক জায়গায়, ঠিকাদার অনেকে দুর্নীতি করেছে, অনেকে পালিয়ে গেছে, নতুন ঠিকাদার নিয়োগ দিতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের গতিও একটু কমে গেছে, যে কারণে ডিবির বাস্তবায়নের গতি কমে গেছে। আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এড়াতে 1000 কোটি টাকার মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার জানিয়ে উপদেষ্টা বলেন, এরই মধ্যে কিছু প্রকল্পের জটিলতা কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে কাজ এবং তা সঠিক সময়ে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা তার। যেই প্রকল্পগুলো আমরা জানি যে আর ফেরা যাবে না, ভালো হোক খারাপ হোক, সেই প্রকল্পগুলো আমরা বরং যত দ্রুত সম্ভব
এটা শেষ করার চেষ্টা করব, এই কারণে যে কোনো প্রকল্পে যখন অনেক বিনিয়োগ হয় সেই প্রকল্প যত সময় যাবে সেখানে কিন্তু এটার মূল্য অনেক কমে যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ পুনর্মূল্যায়ন শেষ হয়েছে এরই মধ্যে। মেট্রো রেলের এমআরটি 6 লাইনের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের সব কারিগরি মূল্যায়ন শেষে নতুন চুক্তি হয়েছে জাইকার সঙ্গে। এই অংশটা নিয়ে একটা জটিলতা ছিল যে এটা যারা জাইকা জাপানি সহায়তায় অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে যেই যন্ত্রপাতি বসানোর কথা সেটা আবার অন্য ঠিকাদার। কিন্তু এই সমস্যার এখন সমাধান হয়েছে এবং এটা শেষ করার জন্য কমলাপুর রেল স্টেশন ভাঙতে হবে না। মেগা প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত, সঠিক সমীক্ষা ও দ্রুত বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষায়িত বিভাগ IMED-কে আরও শক্তিশালী করা হচ্ছে। দেওয়া হচ্ছে প্রকল্প পরিদর্শন ও কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। জনসংখ্যা বাড়ছে, তার থেকে প্রকট হচ্ছে বেকারত্ব। প্রায় 26 লাখ উচ্চশিক্ষিত বা গ্র্যাজুয়েট এখন উপার্জনহীন। দেশের শ্রমবাজার ও আর্থিক খাত অনেকটা টিকিয়ে রেখেছেন মাধ্যমিকের গণ্ডি পেরোনো যুবকরা। গবেষকরা বলছেন, বাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণের সামঞ্জস্য না থাকার জন্যই এমন দশা। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছা ও দূরদর্শী পরিকল্পনায় জোর দিচ্ছেন শিক্ষাবিদ। সিলিয়া সুলতানার প্রতিবেদন। মানিক মিয়ার ছোট্ট সংসারের ভবিষ্যৎ যেন করাইল বস্তির বাইরে পা বাড়ায় না। ছেলেটিকে শিক্ষিত করতে পারলে তবেই হয়তো সম্ভব ছিল। মানিক মিয়ার অভিজ্ঞতায় এই বস্তিতে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনারাও যোগ্যতা অনুযায়ী কাজ পাননি। সক্ষমতা কাজে না লাগানোর এই পরিস্থিতি পুঁথিবিদ্যার সহজ ভাষায় শ্রমশক্তির অপচয়। একদিন দিন মজুরি কাজ করলাম, পরে 2 দিন বয়ে যাবে। বাজারের সাথে তাল রেখে শ্রমশক্তি তৈরি না হওয়ায় বড় শ্রমশক্তির ঘাটতি থেকে গেছে শ্রমবাজারে। আবার উপার্জনহীন উচ্চশিক্ষিতের সংখ্যা 1.5 দশকে বেড়ে হচ্ছে দ্বিগুণ। শিল্পবাজারের উচ্চ পর্যায়ে এখনও বিদেশি নির্ভর। সব বাজি রেখে অভিবাসী হচ্ছেন অদক্ষ শ্রমিক। BIDS-এর গবেষণা বলছে, আর্থিক ও সামাজিক খাতে এখন নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক গণ্ডি পেরোনো যুবকরা। আমাদের ইন্ডাস্ট্রির স্ট্রাকচারটা যেমন, সেই স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ লেবার ফোর্স আমরা তৈরি করতে পারিনি। সেটা আমার মিসম্যাচ, যেটা আমার একটা বড় মিসম্যাচ, স্কিলের একটা বড় অভাব আছে। কিন্তু আসলেই আমাদের সোসাইটিতে কতটুকু কী ধরনের স্কিল দরকার সেটা তো একজনের বসে জিনিসটা বুঝতে হবে। 24 জুলাইয়ের ছাত্র আন্দোলনের শুরু ছিল বৈষম্য নিরোধের দাবিতে। সমাজ গঠনের অংশীদারিত্ব হবে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা ও সমবন্টনের। শিক্ষাবিদরা মনে করেন, বেকারত্ব দূরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এখানে তো অভিজ্ঞতা থেকে কেউ শেখে না, যেগুলো ভুল প্রমাণিত হয়েছে আমাদের। ভবিষ্যতে যাতে সেই ভুল রিপিটেড না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব এবং সেইভাবে কাজ করলেই তো আসলে এই কি হয়, সমস্যার সমাধান হয়। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো একটি দেশের নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হবে, যার উপর নির্ভর করে চীন, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জনসম্পদকে কাজে লাগিয়ে আজকের এই অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশও কিন্তু এই জনমিতিক লভ্যাংশ পেতে পারে 2040 সাল পর্যন্ত। এজন্য অবশ্য বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশিক্ষণ খাতে যেমন ব্যয় বাড়াতে হবে, ঠিক একইভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনবলও সৃষ্টি করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2 বছর ধরে দেশে তীব্র সংকট চলছে গর্ভনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। এতে অপ্রত্যাশিত গর্ভধারণ বৃদ্ধির আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলছেন, বাড়বে মাতৃমৃত্যু হারও। সংকটের কথা স্বীকার করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, উত্তরণে নেওয়া হচ্ছে পদক্ষেপ। তোহা খান তামিমের রিপোর্ট। ঢাকার খুব কাছের জেলা মুন্সিগঞ্জ। এখানকার সদর উপজেলার 2টি ইউনিয়ন রামপাল ও পঞ্চসার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চলছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। শুধু তাই নয়, একটি সিরিঞ্জ পেতেও বেগ পেতে হয় স্বাস্থ্যকর্মীদের। রয়েছে প্রয়োজনীয় ওষুধের অভাবও। খাবার পরে 2 মাস পাইছিলাম, পাইয়া আবার বন্ধ।
আর কন্ডমও তেমন সাপ্লাই নাই। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলা কখনো আসতেছে কিছু পরিমাণ, আবার কখনো আসতেছে না, অফ থাকতেছে। তখন রুগীরা আসলো ওষুধের কারণে ফেরত যাচ্ছে। এখানে আসি সেবা পাচ্ছি ঠিক আছে, কিন্তু ওষুধটা ঠিক মতো পাচ্ছি না। মুন্সিগঞ্জের মতো দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে প্রজনন স্বাস্থ্যের বিভিন্ন উপকরণের সংকট। গত প্রায় 2 বছর ধরে চাহিদার তুলনায় সরবরাহ নেমে এসেছে 1/4। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, দেশে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের 37% আসে সরকারি খাত থেকে, বেসরকারি থেকে 57%, বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে 3% এবং অন্যান্য উৎস থেকে আসে 4% উপকরণ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে, সরকারিভাবে প্রতি মাসে সাধারণত 60 থেকে 70 লাখ খাওয়ার বড়ি বিতরণ করা হয়। ইনজেক্টেবল 7 থেকে 10 লাখ, কন্ডোম 70 লাখ থেকে 1 কোটি। এছাড়া অন্যান্য সামগ্রী রয়েছে 70,000-এর মতো। তবে সরবরাহ না থাকায় গত 2 বছরে তা কমে এসেছে আশঙ্কাজনক হারে। আমরা যখন বলছি সমতার কথা, ন্যায্যতার কথা, তখন কিন্তু আমার প্রজনন স্বাস্থ্য 1 নাম্বার প্রায়োরিটি, যেটা এখন এসে আমরা দেখতে পাচ্ছি একদম বিপর্যয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অধিদপ্তরে নেতৃত্বের সংকটের কথা জানিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সরবরাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। অলরেডি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে জিনিসও চলে আসছে। আগস্টের মধ্যে আশা করছি যে আমাদের সব জায়গায় পণ্য মোটামুটি একটা লেভেলে চলে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের MPDSR এর গবেষণা অনুযায়ী প্রজনন স্বাস্থ্য সহ অন্যান্য সংকটে 2024 সালে প্রতি লাখে মারা গেছেন 90 জন মা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের 11তম দিন থেকেই সারা দেশে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। চলতে থাকে টিয়ারশেল ও লাঠিচার্জ, আহত হন অনেকে। শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন এমন হুমকি দেওয়া হয় তৎকালীন সরকারের তরফ থেকে। রক্তচক্ষু উপেক্ষা করে অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্রছাত্রীরা। কেমন ছিল 24-এর 11 জুলাই, আরও জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। জুলাইয়ের মিছিলে তখনও লাগেনি রক্তের দাগ, তবে একটু একটু করে প্রত্যেকটি দিন ছিল সাহস সঞ্চয়ের ইন্ধন। ফলে জুলাই যত পরিণত হয়েছে, মিছিলে ততই বেড়েছে এক প্রজন্মের যুথবদ্ধ হবার গল্প। 11 জুলাই 2024 বেলা 3টায় শাহবাগ অবরোধের কথা থাকলেও দুপুরের পর থেকেই অবস্থান নেয় পুলিশ। জানানো হয় শাহবাগে দেয়া ব্যারিকেড অতিক্রম করলে অ্যাকশনে যাবেন তারা। শাহবাগে আনা হয় জলকামান, সাজোয়া যান। বিকেল 4:30টায় পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যায় শিক্ষার্থীরা। ওদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে টাইগার পাস এলাকায় অবস্থান নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অনেক শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরও চড়াও হয় পুলিশ। ছোড়া হয় ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে আহত হয় কমপক্ষে 24 শিক্ষার্থী। এছাড়াও ভোলা সহ দেশের কয়েক জায়গায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি সংস্কারে সংসদে আইন প্রণয়ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমাদেরকে বাধ্য করার চেষ্টা করলো বিভিন্ন এজেন্সি দিয়ে যেন আমরা আন্দোলন থেকে সরে যাই, তারা যা বলে তাই যেন মেনে নেই। তখন আমাদের ধীরে ধীরে এই বাধাগুলো, যৌক্তিক একটা দাবিতে এই বাধাগুলো আমাদের আন্দোলনটাকে আরো ত্বরান্বিত করে। সরকারের তরফ থেকে দেয়া হয় হুঁশিয়ারি বার্তা। কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। 11 জুলাই দিনভর উত্তপ্ত রাজপথকে সাক্ষী রেখে রাতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। পুলিশি হামলার প্রতিবাদে 12 জুলাই শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কাঁচামরিচের ঝালে জ্বলছে রাজধানীর কাঁচা বাজার। 2 দিনে কেজিতে বেড়েছে 150 থেকে 250 টাকা, বিক্রি হচ্ছে 280 থেকে 380 টাকায়।
হঠাৎ দাম বৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। চড়া সবজির বাজারও সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে বেগুন, শসা, করলার দাম। তবে বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে চালের বাজার। হঠাৎ করে 100-150 টাকা বেশি কেজিতে 380 টাকা কেজি বিক্রি করতেছে। ক্রয় ক্ষমতার একেবারে বাইরে সীমানায় চলে গেছে। কারসাজি করেও দাম বাড়াতে পারে, আবার আবহাওয়াজনিত কারণেও হয়তো কিছুটা হয়তো ট্রান্সপোর্টের সমস্যার কারণে হতে পারে। আবারও লঙ্কা কাণ্ড রাজধানীর কাঁচামরিচের বাজারে 2 দিনেই কেজিতে 150 থেকে 250 টাকা বেড়ে কারওয়ান বাজারে প্রতি কেজির দাম ঠেকেছে প্রায় 400-তে। 2 দিন আগে বিক্রি হয়েছে 120 টাকা, কালকে বিক্রি হয়েছে 200 টাকা, আজকে হয়েছে 380 টাকা। যারা 2 কেজি নেয় 250 গ্রাম নিতেছে আজকের বাজারে। গত সপ্তাহে ছিল 100 টাকা, 120 টাকা, এই সপ্তাহে একটু বাড়ছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। তাদের যুক্তি মানছেন ক্রেতারাও। তবে অসাধু ব্যবসায়ীরা যেন ভোক্তাকে জিম্মি করে ফায়দা লুটতে না পারে সেজন্য সরকারি নজরদারি চান তারা। এবার বৃষ্টি হয়েছে, গাছ মরে গেছে, আমদানি কম, কাঁচামালের কোনো সিন্ডিকেট চলে না, পচনশীল। আজকে যেটা আমি কিনি, আজকে না বেচতে হবে, কাল ফেরত দেওয়া লাগবে। বৃষ্টির দুহাত দিতেছে, সরবরাহ তো কম না, সরবরাহ তো ঠিকই আছে, মানে এই দেখবে কে? শুধু কাঁচামরিচ নয়, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে বেগুন, করলা, পটল, শসা সহ বেশিরভাগ সবজির দাম। এখানেও রয়েছে সরবরাহ সংকটের যুক্তি। দাম এখন আকাশ ছোঁয়ার উপরে, বলা যায় না, কিনতে গেলে তো প্রচুর মুশকিল হয়েছে। করলা উস্তা কেজি 20 থেকে 10 টাকা বাড়ছে, সব সবজির দাম বাড়তি 10 টাকা 20 টাকা। তবে মাসখানেকের বেশি সময় ধরে বেড়ে চলা চালের বাজার রয়েছে স্থিতিশীল। কারওয়ান বাজারে মোটা চালের কেজি পড়ছে 62 থেকে 63 টাকা, আর সরু চাল বিক্রি হচ্ছে 81 থেকে 82 টাকা কেজি দরে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত এখন আগের যে দাম ছিল ওই দামই এখন স্থগিত আছে, নতুন করে দাম বাড়েওনি আর কমেওনি। মুরগির বাজারেও নেই দামের ওঠানামা। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়, সোনালির দাম পড়ছে 280 থেকে 290 টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সূত্রাপুরে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান সবার অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে কয়েল থেকে কেরোসিন তেলের গ্যালনে আগুন লেগে বিস্ফোরণ হয়। রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলার 5তলা এই বাড়িটির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন ভ্যানচালক রিপন। শুক্রবার মধ্যরাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ঘরের ভেতর প্রচণ্ড আগুন এবং ধোঁয়া দেখতে পান। দরজা ভেঙে উদ্ধার করেন রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও 1.5 বছরের মেয়ে আয়েশাকে। পরে তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভিতরে ধোঁয়া ভরা, যখন গেট ভাঙ্গা বের করছে ওনাদেরকে বের করে নিয়ে কাপড়গুলো জ্বলতে আছে। কয়ের থেকে হইতে পারে, আগুন লাগতে পারে, যেহেতু গ্যাস বেরোতে পারেনি, হাওয়া এর থেকে হয়ে গেছে। আগুন লাগার এর থেকে গ্লাসগুলো ফাটছে, এই জন্য একটা শব্দ হতে পারে। আহতদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। আগুনের সবচেয়ে বেশি পুড়েছে শিশু আয়েশার 63%, বাকিদের শরীরও 42 থেকে 60% দগ্ধ। শ্বাসনালীর জখমটা গুরুতর হয়, প্রত্যেকেরই লাইফ রিস্ক আছে এই মুহূর্তে। হাই ডিপেন্ডেন্সি ইউনিট আমাদের অত্র হাসপাতালে যে ব্যবস্থা আছে সেখানে তারা চিকিৎসারত আছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায় বাসার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে গ্যাসের কোনো সিলিন্ডার নাই, গ্যাসের লাইন নাই, এবং বৈদ্যুতিকের কারণে যে লাগবে সেরকম কোনো সিমটম নাই ওখানে। স্থানীয়রা ধারণা করতেছে যে মশার কয়েল বা সিগারেটের আগুনে তাদের আগুন লাগতে পারে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলছে পুলিশ। কিছু নাই আপাতত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। খানাখন্দের কারণে ঢাকা সিলেট মহাসড়কের 20 কিলোমিটার এলাকায় যানবাহন চলাচলে ধীর গতি। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। এ অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের গাফিলতিকে দুষছেন তারা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী প্রতিবেদন। খানাখন্দে পরিবহনের ধীরগতি, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর এবং সরাইল বিশুর অংশের। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মহাসড়কের এই অংশে দেখা দেয় দীর্ঘ যানজট। এতে চরম বিপাকে পড়েন যাত্রী ও চালকরা। এমন অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের গাফিলতি থেকে দুষছেন তারা। এমন জ্যামতে গাড়ি একটা চাকা ঘোরানো এরকম অবস্থা। ভৈরবের থেকে রাতের 10টা থেকে এই পর্যন্ত এখানে আসি, এখন পৌঁছলাম রাত 2টার সময় আসে, এখানে জামে পড়ছি, এখন পর্যন্ত এখানেই আছি। আমরা গাড়ি পাইতেছি না, হাঁটতে যাইতেছি। শাহবাজপুর থেকে এই পর্যন্ত হাইটে হাইটে আসছি ভাই। আমাদের আজকে পরীক্ষা আছে, উপসহকারী কৃষি কর্মকর্তা পরীক্ষা, জানি না আমরা কবে পৌঁছাবো। রাস্তা খারাপ, লোড ট্রাকগুলো আসতে পারে না, রাস্তা ফাইসা যায়,
এর জন্য জাম হয়। একটা হাইওয়ে পুলিশ যদি একটু রাস্তায় তাকাই দিত তাহলে আজকে এত যানজট হইতো না। ট্রাফিক পুলিশের কোনো মানে ব্যস্ততা নাই, ওরা তো নিজের মধ্যে চলতেছে। এদিকে যানজট নিরসনের সর্বোচ্চ চেষ্টার কথা জানায় হাইওয়ে পুলিশ। বৃষ্টির কারণে বিভিন্ন খানাখন্দর আছে বিশ্ব রোডে, তাছাড়া আশেপাশে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ভাঙ্গন আছে, আশুগঞ্জে গুলচত্বরে রাস্তার একটু সমস্যা আছে। তারপরে আসলে আমরা একটু হিমশিম খাচ্ছি সবকিছু মিলে আর কি। শুক্রবার বিকেল থেকে নাজুক মহাসড়কটি মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক বিভাগ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সে বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে 3 দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দিন। আলোচনায় ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে একান্তে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুল্ক আরোপের পর মার্কিন বাজারে যেন বাংলাদেশ প্রতিযোগিতামূলক পরিবেশ পায় সে বিষয়ে গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং। ঢাকা থেকে এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আজ ওয়াশিংটন সময়ের সকাল 9টায় শুরু হবে তৃতীয় দিনের আলোচনা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121 জনে। এ ঘটনায় এখনও নিখোঁজ 173 জন। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের লাহোর। এখন পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এদিকে চীনের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যেও আকস্মিক বন্যার প্রভাবে তলিয়ে গেছে ঘরবাড়ি ও গাছপালা। প্রবল বেগে ধেয়ে আসা বন্যার পানিতে ভেসে যাচ্ছে গাড়ি, তলিয়ে গেছে গাছপালা ও ঘরবাড়ি। চীনের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় উদ্ধার কার্যক্রমে তৎপর উদ্ধারকর্মীরা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাড়ছে হতাহতের সংখ্যা। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। টেক্সাসের পাশাপাশি নর্থ ক্যারোলাইনা, ম্যাসাচুসেটস, নিউ মেক্সিকো অঞ্চলেও প্রভাব পড়েছে বন্যার। টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের পাঞ্জাবে। লাহোরে তলিয়ে গেছে সড়ক ও নিচু এলাকা, কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের গোলঘাট এলাকা। বাস্তুচ্যুতদের এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কিছু এলাকায় বজ্রপাত ও বন্যার সতর্কতা জারি করা হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আবারও আদালতে আটকে গেল। নিউ হ্যাম্পশায়ারের আদালত ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলার আওতায় আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য নীতির ক্ষেত্রেও দৃষ্টান্ত হতে পারে বলে মত বিশ্লেষকদের। জন্মসূত্রের নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলা হিসেবে গ্রহণ করেছেন বিচারক। মামলাটি করেছে অভিবাসী অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU, যারা অভিবাসী অভিভাবক ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পক্ষে লড়ছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পরও ক্লাস অ্যাকশন মামলার ব্যতিক্রমী বিধান ব্যবহার করে এই বাধাও অতিক্রম করা হয়েছে। এই নির্দেশের কারণে 27 জুলাই থেকে আদেশ কার্যকর হওয়ার যে সময়সীমা নির্ধারিত ছিল তা আপাতত স্থগিত হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, আদালত সরকারকে আপিলের জন্য 7 দিন সময় দিয়েছে। এর আগে দেশের একাধিক আদালতও এই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিল, তবে এবার তা আরও বিস্তৃত ও আইনি কাঠামোয় রক্ষিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। স্বৈরাচারের দোসরদের বিচারের তাগিদ। পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরাতে চেষ্টার অভিযোগ। দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে, প্রতিহতের হুঁশিয়ারি নাগরিক পার্টি। এবং ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।